আপনি কি বিশ্বাস করেন একজন মানুষ মারা যাওয়ার ২ দিন পরও তার ইনস্টাগ্রাম থেকে নতুন ছবি পোস্ট হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু এই ঘটনাটা সত্যি ঘটেছিল ঢাকা শহরের একটা সাধারণ অ্যাপার্টমেন্টে একটা ছেলের সাথে। আর আজও কেউ পুলিশ এই কেসের কোনো উত্তর দিতে পারেনি। শুরু করার আগে বলে রাখি, এই গল্পটা শুনতে শুনতে যদি হঠাৎ মনে হয় আপনার ফোনে কোনো নোটিফিকেশন এসেছে, একটু ভয় পাবেন না। হয়তো এটা কাকতালীয় মাত্র, হয়তো না। চলুন শুরু করি। ঢাকা শহরের একটা অংশ যেখানে রাস্তার পাশে নতুন নতুন হাই রাইজ বিল্ডিং উঠছে, তার মধ্যে একটা ৮ তলা অ্যাপার্টমেন্ট। নাম বলা যাবে না নিরাপত্তার কারণে, কিন্তু এই বিল্ডিংয়ের ৬ তলায় থাকত একটা ছেলে, নাম আরমান হোসেন। আরমানের বয়স তখন ২৮, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ছোটবেলা থেকেই ছবি তোলার শখ ছিল তার, কিন্তু সেই শখটাই একদিন হয়ে ওঠে তার পেশা। বিয়ের ফটোশ্যুট, প্রোডাক্ট ফটোগ্রাফি, ট্র্যাভেল ভ্লগ, আস্তে আস্তে তার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তে থাকে। প্রায় ৪৫,০০০ ফলোয়ার ছিল তার, যা একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফারের জন্য সহজ কথা না। আরমান ছিল খুব অর্গানাইজড একটা মানুষ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল ফোন হাতে নিয়ে চেক করা রাতে তার কোন পোস্টে কত লাইক পড়েছে, তারপর দিনের কাজ প্ল্যান করা। খুব হিসেবি ছিল তার জীবনটা। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল ২ জন। একজন তানহা রহমান, বয়স ২৫, নিজেও একজন ছোটখাটো ইনফ্লুয়েন্সার, লাইফস্টাইল আর ট্রাভেল নিয়ে কন্টেন্ট বানাত। আরমান আর তানহার বন্ধুত্ব ছিল প্রায় ৫ বছরের। একসাথে অনেক শ্যুট করেছে তারা, অনেক জায়গায় ঘুরেছে কাজের জন্য। আরেকজন ছিল ইমতিয়াজ, বয়স ৩০, আরমানের ছোটবেলার বন্ধু, স্কুল থেকে একসাথে বড় হয়েছে। ইমতিয়াজ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু আরমানের সাথে তার সম্পর্কটা ছিল ভাইয়ের মতো। এই ৩ জনের গল্প থেকেই শুরু হয় এমন একটা রহস্য যার উত্তর আজও কেউ জানে না। সেদিন ছিল একটা সাধারণ বৃহস্পতিবার। আরমান সারাদিন একটা প্রোডাক্ট শ্যুটের কাজ করেছিল। রাতে ফিরে এসে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দেয়, একটা সূর্যাস্তের ছবি, ছাদ থেকে তোলা। ক্যাপশনে লেখা ছিল, কাল থেকে নতুন কিছু শুরু হবে। এই লাইনটা পরে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কেউ বলেছে এটা তার নতুন একটা প্রজেক্টের ইঙ্গিত ছিল, কেউ বলেছে এটা তার মনের ভেতরের কোনো কষ্টের ইঙ্গিত। কিন্তু সত্যিটা কি ছিল সেটা আরমান ছাড়া আর কেউ জানত না। রাত তখন প্রায় 11:30। ইমতিয়াজ আরমানের ফ্ল্যাটে গিয়েছিল একটা কাজের কথা বলতে। দুজনে মিলে চা খেয়েছিল, কিছুক্ষণ গল্প করেছিল। ইমতিয়াজ পরে পুলিশকে বলেছিল আরমানকে সেদিন কিছুটা অন্যরকম লাগছিল, কথা কম বলছিল, বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। ইমতিয়াজ জিজ্ঞেস করেছিল, কিরে কিছু হয়েছে? আরমান শুধু হেসে বলেছিল, না রে, এমনি একটু টায়ার্ড। রাত 12টার দিকে ইমতিয়াজ বিদায় নেয়। এটাই ছিল শেষবারের মতো কেউ আরমানকে জীবিত অবস্থায় দেখেছিল। পরদিন সকাল, বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী সবার আগে খেয়াল করে বিল্ডিংয়ের পেছনের দিকে রাস্তার ওপর একটা দেহ পড়ে আছে। আরমান হোসেন বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু। খবরটা যখন তানহার কাছে পৌঁছায়, সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। ফোন হাতে নিয়ে সে বারবার আরমানের নাম্বারে কল দিচ্ছিল, জানত ফোন ধরবে না, তবুও দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে। ছাদে গিয়ে দেখে রেলিংয়ের একটা অংশ কিছুটা নিচু, সেখান থেকেই হয়তো পড়ে গিয়েছিল আরমান। ছাদে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি ফ্ল্যাটে। কিন্তু ময়নাতত্ত্ব রিপোর্টে একটা তথ্য পাওয়া যায়, আরমানের শরীরে সামান্য পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি ছিল। যদিও তার বন্ধুরা সবাই বলেছিল আরমান কখনো মদ্যপান করত না। পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে একটা দুর্ঘটনা অথবা আত্মহত্যা হিসেবে ধরে নেয়, কারণ কোনো বহিরাগত প্রবেশের চিহ্ন নেই, কোনো ধস্তাধস্তি নেই, ফ্ল্যাট থেকে কিছু চুরিও যায়নি। কেসটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসে। কিন্তু তানহার মনে একটা প্রশ্ন থেকেই যায়। আরমান তো ছিল ভীষণ অ্যাম্বিশাস একটা ছেলে, তার তো একটা বড় প্রজেক্ট আসছিল, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করার কথা ছিল তার। এমন একটা সময়ে সে কেন আত্মহত্যা করবে? তানহা এই প্রশ্নটা পুলিশকে জিজ্ঞেস করেছিল। উত্তরে পুলিশ বলেছিল, মানুষের মনের ভেতরের কষ্ট বাইরে থেকে বোঝা যায় না। কথাটা হয়তো সত্যি, কিন্তু তানহার মন মানছিল না। আর ঠিক তখনই ঘটে যায় এমন একটা ঘটনা যা পুরো কেসটাকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়। আরমানের মৃত্যুর 2 দিন পর, রাত তখন প্রায় 1টা, তানহা তার ফোনে স্ক্রল করছিল, ঘুম আসছিল না। হঠাৎ ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসে, আরমান পোস্টেড। তানহার হাত কেঁপে ওঠে।
সে ভাবে হয়তো কোনো গ্লিচ, না হলে কেউ ভুল করে রিফ্রেশ করেছে। কিন্তু যখন সে অ্যাকাউন্টটা খোলে, সত্যি একটা নতুন পোস্ট আপলোড হয়েছে। ছবিটা একটা অন্ধকার গলির। রাস্তার বাতি নেই বললেই চলে, শুধু দূরে একটা হলুদ আলো জ্বলছে। গলিটা এমন সরু যে দুই পাশের দেয়াল প্রায় ছুঁয়ে ফেলছে একে অপরকে। আর ক্যাপশনে লেখা ছিল মাত্র কয়েকটা শব্দ, আমি এখানেই আছি। তানহা সাথে সাথে ইমতিয়াজকে ফোন দেয়। রাত 1টায় ফোন পেয়ে ইমতিয়াজ প্রথমে ঘাবড়ে যায়, ভাবে হয়তো কোনো দুর্ঘটনা। তানহা কাপা গলায় বলে, ইমতিয়াজ ভাই, আরমানের অ্যাকাউন্ট থেকে নতুন পোস্ট আসছে। ইমতিয়াজ প্রথমে বিশ্বাস করেনি, বলেছিল তুই ঘুমাসনি ঠিকমতো, ভুল দেখতেছিস হয়তো। কিন্তু যখন সে নিজে অ্যাকাউন্টটা চেক করে, সেও চুপ হয়ে যায়। সেই রাতেই তারা দুজনে মিলে ঠিক করে এই বিষয়টা নিয়ে খোঁজ নিতে হবে। প্রথমে তাদের মনে হয়েছিল হয়তো কেউ আরমানের অ্যাকাউন্ট হ্যাক করেছে। এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাখ্যা। মৃত্যুর পর অনেক অ্যাকাউন্টই হ্যাক হয়, কেউ কেউ মিসচিফ করার জন্য এমন করে। কিন্তু যখন তারা পোস্টটা খুঁটিয়ে দেখতে শুরু করে, একটার পর একটা অদ্ভুত জিনিস চোখে পড়তে থাকে। প্রথমত, ছবিটার মেটাডেটাতে লোকেশন ট্যাগ ছিল, কিন্তু লোকেশনটা আরমান যেই এলাকায় থাকত সেই এলাকার ধারে কাছেও না, সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা। দ্বিতীয়ত, ইমতিয়াজ যে নিজেও ফটোগ্রাফি বোঝে, সে খেয়াল করে ছবিটার অ্যাঙ্গেল, লাইটিং, এডিটিং স্টাইল সব কিছু একদম আরমানের নিজস্ব স্টাইলের মতো। যেভাবে আরমান সাধারণত রাতের ছবি তুলত, ঠিক সেই স্টাইলে তোলাই ছবি। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তানহা খেয়াল করে, ছবির একদম কোণায় গলির দেয়ালে একটা ছায়া পড়েছে, মানুষের মতো একটা ছায়া, কিন্তু সেই ছায়াটা আরমানের মতো না। আরমান ছিল লম্বায় প্রায় 5 ফুট 8 ইঞ্চি, স্বাস্থ্য ছিল মাঝারি, কিন্তু ছবির ছায়াটা অনেক লম্বা আর কাঁধের গঠনটাও আলাদা। তানহা এই ছবিটা জুম করে করে বারবার দেখতে থাকে। রাতের পর রাত সে ঘুমাতে পারেনি এই ছবিটার কথা ভেবে। সে ইমতিয়াজকে জিজ্ঞেস করে, তুই কি জানিস আরমান মারা যাওয়ার আগের রাতে কোথায় গিয়েছিল? ইমতিয়াজ প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু পরে স্বীকার করে মৃত্যুর দিন রাতে ইমতিয়াজ চলে যাওয়ার পর আরমান তাকে একটা মেসেজ পাঠিয়েছিল। মেসেজটা ছিল এরকম, আজকে রাতে একটা জায়গায় যেতে হবে, কাউকে বলিস না। ইমতিয়াজ তখন গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো কোনো কাজের ব্যাপার বা কোনো সারপ্রাইজ শ্যুট প্ল্যান। আরমান মাঝে মধ্যে এমন রহস্যময় কথা বলতো, কারণ সে নতুন প্রজেক্টের ব্যাপারে সবসময় গোপনীয়তা রাখত। কিন্তু এখন এই মেসেজটা অন্য অর্থ বহন করছে। তানহা আর ইমতিয়াজ ঠিক করে তারা নিজেরাই খোঁজ নেবে এই নতুন প্রজেক্টটা আসলে কি ছিল, আর সেই রাতে আরমান কোথায় গিয়েছিল। তারা প্রথমে আরমানের কাজের ল্যাপটপ চেক করে, যেটা তানহার কাছে ছিল, কারণ একটা যৌথ প্রজেক্টের ফাইল শেয়ার করার জন্য আরমান আগেই দিয়ে রেখেছিল। ল্যাপটপে তারা খুঁজে পায় একটা ফোল্ডার, নাম আনটাইটেলড প্রজেক্ট। সেই ফোল্ডারে ছিল কিছু ছবি আর একটা টেক্সট ফাইল, যেটাকে বলা যায় অনেকটা ডায়েরির মতো। ডায়েরির প্রথম কয়েকটা লাইনে আরমান লিখেছিল সে একটা নতুন ধরনের ফটো সিরিজ বানাতে চাইছিল। নাম দিয়েছিল শহরের ভুলে যাওয়া কোণ। ঢাকা শহরের এমন সব জায়গা যেগুলো মানুষ ভুলে গেছে, যেগুলো নিয়ে কেউ কথা বলে না, পুরনো গলি, বন্ধ হয়ে যাওয়া বাড়ি, পরিত্যক্ত জায়গা। কিন্তু ডায়েরির শেষের দিকের এন্ট্রিগুলো পড়তে গিয়ে তানহার গা শিউরে ওঠে। একটা এন্ট্রিতে লেখা ছিল, আজকে একটা গলিতে গিয়েছিলাম শ্যুট করতে, কিন্তু কেমন যেন লাগলো জায়গাটা, মনে হলো কেউ একজন দূর থেকে আমাকে দেখছে। ছবি তুললাম, কিন্তু ফিরে এসে দেখি একটা ছবিতে আমি একা না। তানহা এই লাইনটা পড়ে থেমে যায়, আমি একা না। তার মানে কি? সে ফোল্ডারের ছবিগুলো একটা একটা করে দেখতে থাকে। বেশিরভাগ ছবিই সাধারণ, পুরনো দেয়াল, ভাঙা জানালা, অন্ধকার গলি, কিন্তু একটা ছবিতে ঠিক দূরে একটা কোণায় একটা অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে, মানুষের মতো কিন্তু স্পষ্ট না। হতে পারে এটা শুধু আলো ছায়ার খেলা, হতে পারে না। আরেকটা এন্ট্রিতে আরমান লিখেছিল, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, ফোনে অচেনা নাম্বার থেকে কল আসছে, ধরলে কেটে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু এখন প্রতিদিন হচ্ছে। ডায়েরির শেষ এন্ট্রিটা ছিল মৃত্যুর মাত্র 3 দিন আগে, আজকে সেই গলিতে আবার গিয়েছিলাম। এবার সরাসরি কিছু দেখলাম না, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম,
দেয়ালে কেউ একটা নাম লিখে রেখেছে, আমার নাম। তানহা আর ইমতিয়াজ একে অপরের দিকে তাকায়। দুজনেরই বুক ঠান্ডা হয়ে যায়। তারা ঠিক করে সেই গলিটা খুঁজে বের করতে হবে, কারণ যদি এই গলিটাই সেই গলি হয় যেটা মৃত্যুর পরের পোস্টে দেখা গিয়েছিল, তাহলে হয়তো এখানেই লুকিয়ে আছে আসল উত্তর। ছবির মেটাডেটার লোকেশন আর ডায়েরির বর্ণনা মিলিয়ে তারা পুরনো ঢাকার একটা এলাকায় খুঁজতে শুরু করে। প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরির পর তারা একটা গলি খুঁজে পায় যেটা দেখতে হুবহু সেই ছবির গলির মতো। গলিতে ঢোকার সময় তানহার হাত পা কাঁপছিল। ইমতিয়াজও চুপচাপ ছিল, স্বাভাবিকের চেয়ে বেশি সতর্ক। গলিটা সরু, দুপাশে পুরনো দেয়াল, কিছু জায়গায় প্লাস্টার খসে পড়েছে। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছিল। গলির শেষ মাথায় একটা দেয়ালে তারা দেখতে পায় সেই লেখাটা, আরমান। নামটা লেখা, কিন্তু হাতের লেখাটা তাজা মনে হচ্ছে, যেন খুব বেশি দিন আগে লেখা হয়নি, যেন সম্প্রতি কেউ লিখেছে। তানহা কাছে গিয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখে দেয়ালটা। রংটা এখনও হালকা ভেজা মনে হচ্ছিল, যদিও সেটা কতদিন আগের বলা মুশকিল। ইমতিয়াজ চারদিকে তাকায়। গলিতে কোনো মানুষ নেই, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন লুকিয়ে তাদের দেখছে। ঠিক তখনই তানহার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে ফোনের স্ক্রিনের দিকে তাকায় আর তার শরীর একেবারে জমে যায়। আরমান পোস্টেড আ স্টোরি। তানহা কাঁপা হাতে নোটিফিকেশনটা ওপেন করে। স্টোরিতে দেখা যায় একটা অন্ধকার জায়গা, ঠিক তাদের সামনের এই গলিটার মতোই দেখতে, আর সেই অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাতে ক্যামেরা, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না। মুখের জায়গায় শুধু অন্ধকার। তানহা ফোনটা প্রায় ফেলে দেয় হাত থেকে। ইমতিয়াজ ছুটে এসে ফোনটা ধরে, কিন্তু তার মধ্যেই স্টোরিটা সে সেভ হওয়ার আগেই উধাও হয়ে যায়। কোনো স্ক্রিনশট নেওয়া হয়নি, কোনো প্রুফ নেই। দুজনেই সেই মুহূর্তে গলি থেকে বেরিয়ে আসে, আর সাহস হয়নি সেখানে দাঁড়িয়ে থাকার। এরপর তারা সরাসরি থানায় যায়, পুরো ঘটনা খুলে বলে। পুলিশ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিতে চায়নি, কিন্তু তানহার কাছে থাকা স্ক্রিনশট আর ডায়েরির ফাইল দেখে তারা তদন্ত আবার নতুন করে শুরু করে। পুলিশ প্রথমে আরমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস আর লগইন হিস্ট্রি খতিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে এই ধরনের তথ্য বের করা সহজ কাজ না, বিশেষ করে যখন অনেক আইনি প্রক্রিয়া লাগে। সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু স্পষ্ট কোনো উত্তর আসে না। এর মধ্যে পুলিশ ইমতিয়াজকেও প্রশ্ন করে, কারণ সেই ছিল শেষ ব্যক্তি যে আরমানকে জীবিত অবস্থায় দেখেছিল। ইমতিয়াজের ফোনের রেকর্ড, লোকেশন হিস্ট্রি সব চেক করা হয়, কিন্তু তার সাথে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। সে সত্যিই রাত 12টার দিকে বাসায় ফিরে গিয়েছিল। তার বাসার সিসিটিভি ফুটেজেও তার প্রমাণ ছিল। তানহাকেও প্রশ্ন করা হয়, কিন্তু তার আর আরমানের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্র বন্ধুত্বের। কোনো আর্থিক লেনদেন, কোনো বিরোধ কিছুই পাওয়া যায়নি। তাহলে কে করল এই কাজ? পুলিশ এবার বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ আবার নতুন করে পরীক্ষা করে। মৃত্যুর রাতে ফুটেজে ইমতিয়াজ চলে যাওয়ার পর রাত 12:05 আরমানকে লিফটের সামনে হাঁটতে দেখা যায়। সে ছাদের দিকে যাচ্ছিল, কিন্তু ছাদের সিসিটিভি ক্যামেরাটা সেই রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিল্ডিং কর্তৃপক্ষ বলে এটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল, ক্যামেরাটা মাঝে মধ্যেই এরকম বন্ধ হয়ে যেত। কিন্তু ঠিক সেই রাতেই, ঠিক সেই সময়েই ক্যামেরা বন্ধ হয়ে যাওয়াটা কি নিছক কাকতালীয়? পুলিশ আরও গভীরে গিয়ে দেখে, ছাদের দরজার লক সিস্টেমে একটা ডিজিটাল কি কার্ড ব্যবহার হতো। সেই কার্ডের রেকর্ড অনুযায়ী সেই রাতে শুধু আরমানের কার্ড দিয়েই দরজা খোলা হয়েছিল, আর কারও কার্ড ব্যবহার হয়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, আরমান কি একা গিয়েছিল ছাদে, নাকি কেউ তার সাথে ছিল, যে দরজা দিয়ে না গিয়ে অন্য কোনোভাবে ছাদে পৌঁছেছিল? বিল্ডিংটার পাশে একটা এমার্জেন্সি সিঁড়ি ছিল, যেটা বাইরের দিক থেকেও ব্যবহার করা যেত বিশেষ পরিস্থিতিতে। সেই সিঁড়ির দরজায় কোনো ক্যামেরা ছিল না। এই তথ্যটা জানার পর তানহার মনে একটা সন্দেহ আরও গাঢ় হয়। হয়তো কেউ সেই সিঁড়ি দিয়ে উঠেছিল আরমানের অজান্তে, বা হয়তো আরমান জানতই কেউ আসবে। কিন্তু কেন? কি কারণ থাকতে পারে? তানহা আবার আরমানের ডায়েরি আর কাজের ফাইলগুলো খুঁটিয়ে দেখতে থাকে, আর এবার সে খুঁজে পায় এমন কিছু যা আগে কারো চোখে পড়েনি। আরমানের আনটাইটেলড প্রজেক্ট ফোল্ডারের ভেতরেই ছিল আরেকটা সাব ফোল্ডার, যেটা লক করা ছিল একটা পাসওয়ার্ড দিয়ে। তানহা অনেক চেষ্টা করে, আরমানের জন্ম তারিখ, তার প্রিয় ক্যামেরা মডেলের নাম, বিভিন্ন কম্বিনেশন ট্রাই করে। শেষ পর্যন্ত একটা পুরনো কথোপকথন মনে করে সে পাসওয়ার্ডটা বের করে ফেলে।
ফোল্ডারটা খোলার পর তানহা দেখতে পায় আরও কিছু ছবি। আর এবার ছবিগুলো আরও স্পষ্ট। একটা ছবিতে দেখা যায় সেই গলির মধ্যে দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যায় এটা একজন পুরুষ মানুষ, লম্বা, আরমানের চেয়ে বেশ লম্বা। আর সেই ফোল্ডারের ভেতরেই ছিল একটা টেক্সট ফাইল, যেখানে আরমান লিখে রেখেছিল কিছু নাম, কিছু তারিখ আর কিছু প্রশ্নবোধক লাইন। মনে হচ্ছিল সে নিজে থেকেই একটা তদন্ত করছিল কোনো একটা বিষয় নিয়ে। একটা লাইনে লেখা ছিল, এই এলাকায় আগেও এমন ঘটেছে। 3 বছর আগে একজন মেয়ে হারিয়ে গিয়েছিল, কেউ কথা বলে না এই নিয়ে। এই তথ্যটা পড়ে তানহা চমকে ওঠে। তার মানে আরমান শুধু ছবি তুলতে গিয়েই এই গলিতে যায়নি, সে হয়তো কোনো পুরনো রহস্যের পেছনেও ছুটছিল। সে আর ইমতিয়াজ মিলে স্থানীয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করে, বিশেষ করে সেই গলির আশেপাশের পুরনো বাসিন্দাদের। প্রথমে কেউ কথা বলতে রাজি হয়নি, কিন্তু একজন বয়স্ক মানুষ যিনি ওই এলাকায় প্রায় 30 বছর ধরে আছেন, তিনি ইতস্তত করে বলেন, এই গলিটা নিয়ে খারাপ কথা প্রচলিত আছে। অনেক বছর আগে এখানে একটা পরিবার থাকত। একদিন হঠাৎ সবাই উধাও হয়ে যায়। বাড়িটা এখনও খালি পড়ে আছে, ওই গলির শেষ মাথায়। তানহা আল ইমতিয়াজ সেই বাড়িটা খুঁজে বের করে। বাড়িটা সত্যিই পরিত্যক্ত, দরজায় মরিচা ধরা তালা, জানালার কাঁচ ভাঙা। তারা বাড়ির ভেতরে ঢোকার সাহস প্রথমে করেনি, কিন্তু পরে দিনের আলোতে সাহস করে ভেতরে যায়। ভেতরে ধুলো জমে আছে বছরের পর বছর ধরে, ফার্নিচার নেই বললেই চলে। কিন্তু একটা ঘরে দেয়ালে তারা আবার দেখতে পায় সেই একই ধরনের লেখা। এবার শুধু আরমানের নাম নয়, আরও কয়েকটা নাম লেখা ছিল। কিছু নাম চেনা, কিছু নাম একদম অচেনা। তানহা একটা নাম চিনতে পারে, এটা তার নিজেরই একজন পূর্ব পরিচিতের নাম, যে প্রায় 2 বছর আগে হঠাৎ শহর ছেড়ে চলে গিয়েছিল, কাউকে কিছু না বলে। এই মুহূর্তে তানহার মনে হয় এটা শুধু আরমানের মৃত্যুর ঘটনা নয়, এটা এমন কিছু যা অনেক দিন ধরে চলছে, অনেক মানুষের সাথে ঘটেছে, কিন্তু কেউ কখনো প্রকাশ্যে আনেনি। ঠিক তখনই বাড়ির ভেতরে একটা শব্দ হয়, কাঠের মেঝেতে পায়ের শব্দ। দুজনেই থমকে যায়। ইমতিয়াজ ফিসফিস করে বলে, কেউ আছে এখানে। তারা দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে, পেছনে না তাকিয়ে। বাইরে এসে দুজনেই হাঁপাচ্ছিল ভয়ে। সেদিন রাতেই তানহার ফোনে আবার একটা নোটিফিকেশন আসে, আরমান পোস্টেড। এবার ছবিটা সেই পরিত্যক্ত বাড়ির ভেতরের একটা ঘরের, ঠিক সেই ঘর যেখানে তারা দুপুরে গিয়েছিল। আর ক্যাপশনে লেখা, তোমরা খুব কাছে চলে এসেছ। এই মুহূর্তে তানহা বুঝতে পারে যে বা যারাই এই কাজ করছে তারা জানে তানহা আর ইমতিয়াজ কি করছে, কোথায় যাচ্ছে। তার মানে তাদের ওপর নজর রাখা হচ্ছে। এই তথ্যটা পুলিশকে জানানোর পর পুলিশ এবার বিষয়টাকে অনেক বেশি গুরুত্বের সাথে নেয়। তারা সেই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়, কিন্তু বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। শুধু পাওয়া যায় একটা পুরনো ক্যামেরা, ধুলোয় ঢাকা, যেটা কারো কাছে সেটার উত্তর নেই। ক্যামেরাটা ফরেনসিক টিমের কাছে পাঠানো হয়, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডে কোনো ছবি পাওয়া যায়নি। কার্ডটা যেন সম্পূর্ণ খালি করে রাখা হয়েছিল, ইচ্ছাকৃতভাবে। এদিকে তদন্তের মধ্যেই আরেকটা ঘটনা ঘটে, যা পুরো কেসটাকেই আরও জটিল করে তোলে। ইনস্টাগ্রামের তরফ থেকে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কিছু তথ্য পায়। জানা যায় আরমানের অ্যাকাউন্টে মৃত্যুর পরের পোস্টগুলো একটা ভিন্ন ডিভাইস থেকে আপলোড করা হয়েছিল, যেটার আইপি অ্যাড্রেস একটা প্রক্সি সার্ভারের মাধ্যমে মাস্কড করা ছিল। অর্থাৎ প্রকৃত লোকেশন বা ডিভাইস শনাক্ত করা সম্ভব হয়নি। কিন্তু একটা তথ্য পাওয়া যায়, লগ ইন করার সময়টা। প্রতিটা পোস্ট আপলোড হয়েছিল রাত ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে, প্রতিবার একই সময়। এই তথ্যটা জানার পর তানহার মনে পড়ে যায় আরমানের ডায়েরির একটা লাইন, রাত 1টার দিকে সবচেয়ে বেশি অস্বস্তি লাগে, মনে হয় কেউ ডাকছে। কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? তদন্ত যতই এগোয় ততই যেন উত্তরের চেয়ে প্রশ্ন বেশি তৈরি হতে থাকে। এর মধ্যে একদিন তানহা তার নিজের বাসায় একা ছিল। রাত অনেকটা হয়ে গিয়েছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে আরমানের অ্যাকাউন্ট থেকে, সরাসরি ডিরেক্ট মেসেজ। মেসেজটা ছিল শুধু একটা লাইনের, তুমি তো জানো সত্যিটা কি। তানহা এই মেসেজ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানে না এর মানে কি। সে কি সত্যিই কিছু জানে যা তার নিজের অজান্তেই মাথায় লুকিয়ে আছে? সে ইমতিয়াজকে ফোন করে পুরো ঘটনা জানায়।
ইমতিয়াজ তখন বলে একটা কথা যেটা শুনে তানহার শরীর হিম হয়ে যায়। ইমতিয়াজ বলে, তানহা, আমার মনে হচ্ছে আরমান মৃত্যুর আগে যা যা লিখে গেছে, যা যা জানতে পেরেছিল, সেটা হয়তো এমন কিছু যা কারো না কারো জন্য বিপজ্জনক ছিল, আর হয়তো সেই কারণেই সে কথাটা শেষ করে না। কিন্তু দুজনেই বোঝে কথাটার মানে কি। এই পর্যায়ে এসে তানহা আর ইমতিয়াজ দুজনেই এই বিষয়টা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবে। ভয়টা এখন আর শুধু কৌতূহলের পর্যায়ে নেই, বরং নিজেদের নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে অদ্ভুত ঘটনাটা। পুলিশ যখন আরমানের কেসটা নিয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই আরমানের পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হঠাৎ করেই ডিলিট হয়ে যায়। কোনো নোটিফিকেশন নেই, কোনো ওয়ার্নিং নেই। শুধু একদিন সকালে তানহা যখন অ্যাকাউন্টটা খুলতে যায়, দেখে, "This page isn't available. The link you followed may be broken or the page may have been removed." পুরো অ্যাকাউন্ট গায়েব। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুলিশ জানতে পারে অ্যাকাউন্টটা ইউজার নিজে ডিলিট করার রিকোয়েস্ট পাঠিয়েছিল একটা ভেরিফাইড ইমেল থেকে, যেটা আরমানেরই ইমেল ছিল। কিন্তু আরমান তো মৃত, তাহলে কে করল এই ডিলিট রিকোয়েস্ট? ইনস্টাগ্রামের সিস্টেম অনুযায়ী এই ধরনের অ্যাকাউন্ট ডিলিশনের জন্য সাধারণত পাসওয়ার্ড আর ইমেল ভেরিফিকেশন লাগে। তার মানে যে বা যারা এই কাজ করেছে তাদের কাছে আরমানের ইমেলের অ্যাক্সেস ছিল। পুলিশ আরমানের ইমেল অ্যাকাউন্টের লগইন হিস্ট্রি চেক করে দেখে ডিলিট রিকোয়েস্টটা পাঠানো হয়েছিল একটা ভিপিএন সার্ভারের মাধ্যমে, যেটার লোকেশন ট্রেস করা সম্ভব হয়নি। এখানেই কেসটা একটা দেয়ালে গিয়ে ঠেকে। কোনো প্রমাণ নেই, কোনো সন্দেহভাজন নেই যাকে গ্রেপ্তার করা যায়। শুধু আছে কিছু ছবি, কিছু স্ক্রিনশট, একটা ডায়েরি আর অনেকগুলো অসমাপ্ত প্রশ্ন। পুলিশ শেষ পর্যন্ত এই কেসটাকে আনরিজলভড হিসেবে ফাইলে রেখে দেয়। সরকারি ভাষায় বলা হয় তদন্ত চলমান। কিন্তু বাস্তবে এই কেসটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। আরমানের পরিবার এই ঘটনার পর শহর ছেড়ে চলে যায় দূরে কোথাও। তানহা আর ইমতিয়াজ এখনও ঢাকাতেই থাকে, কিন্তু দুজনের কেউই এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলে না। তানহা মাঝে মধ্যে বলে সে এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় ফোনে কোনো নোটিফিকেশন এসেছে, কিন্তু চেক করে দেখলে কিছুই থাকে না। তবে একটা জিনিস আজও ব্যাখ্যাতীত থেকে গেছে। আরমানের মৃত্যুর প্রায় 6 মাস পর একদিন তানহা একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ পায়, শুধু একটা ছবি, কোনো লেখা ছাড়া। ছবিটা সেই একই গলির, কিন্তু এবার গলির দেয়ালে লেখা আছে একটা নতুন নাম, তানহার নিজের নাম। মেসেজটা পাঠানো নাম্বারটা পরে চেক করা হয়েছিল, কিন্তু সেটা ছিল একটা টেম্পোরারি ভার্চুয়াল নাম্বার, যেটা মিনিট কয়েকের মধ্যেই ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কেউ জানে না এই সব কিছুর পেছনে আসলে কে ছিল বা কী উদ্দেশ্য ছিল। আরমান কি সত্যিই মৃত্যুবরণ করেছিল, নাকি তাকে ইচ্ছা করে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ সে এমন কিছু জেনে ফেলেছিল যা কারো গোপন রাখার কথা ছিল? আর সেই ইনস্টাগ্রাম পোস্টগুলো, সেগুলো কি সত্যিই কোনো হ্যাকারের কাজ ছিল, নাকি আরমান নিজেই কোনোভাবে এখনও কিছু একটা বলার চেষ্টা করছিল? পুলিশের ফাইলে আজও এই কেসটা লেখা আছে, কারণ অজ্ঞাত। আর সেই গলিটা আজও সেখানেই আছে, পুরনো ঢাকার এক কোণে। মাঝে মধ্যে স্থানীয় মানুষেরা বলে রাতের বেলা ওই গলি দিয়ে হাঁটতে সময় মনে হয় কেউ যেন পেছন থেকে ছবি তুলছে। সত্যি নাকি গুজব, কেউ জানে না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, আরমান কি সত্যিই মারা গিয়েছিল, নাকি সে আজও কোথাও কোনোভাবে বেঁচে আছে? কমেন্টে জানান আপনার উত্তর কি।